মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা নাকি মায়ের বোন খালা। মায়ের গায়ের গন্ধ নাকি একমাত্র খালার গায়ে পাওয়া যায়। কতটা বিশ্বাস না করলে আমরা খালাকে মায়ের জায়গায় বসাই, তাই না? অথচ আমার জীবনে আমার খালা একমাত্র ভিলেন, যে কিনা আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমরা 3 ভাই বোন। বাবা মার খুব আদরের সন্তান ছিলাম আমি। বাবা অনেক ভালো একটা বিজনেস করতো। হঠাৎ করেই বাবার ব্যবসায় লস খাওয়ার কারণে আমাদের গ্রামে চলে যেতে হয়। গ্রামে 5 বছর থাকি। আমার যখন 9 বছর তখন আমাদের গ্রামে যেতে হয়। গ্রামে 5 বছর থাকি, ওখানকার স্কুলেও পড়ি। কিন্তু বাবার আর্থিক অবস্থা আস্তে আস্তে যখন খারাপ হতে লাগলো, আমার আরো 2 ভাই বোনকে নিয়ে আমাকে লালন পালন করতে তারা হিমশিম খাচ্ছিল। ওই সময় আমার মায়ের বোন ছোট খালা বলল যে আমাকে সে ঢাকায় এনে পড়ালেখা করাতে চায়। ওই টাইমটাতে সে নতুন নতুন বিয়ে করেছে, মাত্র 2 বছর তার বৈবাহিক জীবনের। আমার মা এক কথায় রাজি হয়ে গেল, কারণ কোন মা না চায় যে সন্তানের ভালো ভবিষ্যৎ। আমরা সবসময় ঢাকায় ছিলাম, তাই গ্রামের সাথে খাপ খাইয়ে চলতে আমাদের অনেক সমস্যা হচ্ছিল। মা ভেবেছিল হয়তো বা আমি যদি ঢাকা লেখাপড়া করি আমার ভবিষ্যৎটা একটু অন্যরকম হবে। বাবা প্রথমে রাজি ছিল না, কিন্তু আমার খালা আর মা মিলে রাজি করিয়েছে। তারপর আমাকে ঢাকা লেখাপড়া করতে পাঠানো হয় খালার বাসায়। 14 বছর বয়স আমার, 8-এ পড়ি। 9-এ উঠে আমার খালার বাসায় যেয়ে স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল। খালামণি যখন আমার মার কাছ থেকে নিয়ে আসে আমাকে বলেছে যে এই সপ্তাহে আনবে, ওই সপ্তাহে স্কুলে ভর্তি করবে, কিন্তু করেনি। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস চলে গেছে। আর আমি যে কাউকে ফোন দিয়ে বলবো সেই অবস্থাও ছিল না। একমাত্র আমার খালুর কাছেই ফোন ছিল আর আমার বাবার কাছে। খালু সবসময় বাসায় থাকতো না, তাই আমি সহজেই কাউকে ফোন দিতে পারতাম না। খালামণি চাইলে মায়ের সাথে কথা হতো। ওই 1 মাসে মাত্র একবারই মায়ের সাথে কথা হয়েছিল। ওই যে বললাম না, ওই টাইমটাতে সচরাচর সবার হাতে ফোন ছিল না। বাটন ফোন ছিল, তাও আবার বেশিরভাগ ছেলেদের হাতেই। তো আমার মা বা খালা কেউই ফোন ব্যবহার করতো না। সারাদিন বাসায় বসে বসে বোরিং হইতাম। তবে আমার খালা আমাকে দিয়ে কোনো কাজ করাতো না। প্রায় রাতে যখন ঘুমাতাম, ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার শরীরে টাচ করে, কিন্তু কে করে এই জিনিসটাই বুঝতাম না। মাঝে মধ্যে মনে হতো হয়তো বা খালা এসে দেখে যায়। আমি একটা আলাদা রুমে ঘুমাতাম। পুরোটা ফ্ল্যাটে আমি, আমার ছোট খালা আর ওনার হাজবেন্ড। এত বড় বাসায় আর কেউ ছিল না। মাঝে মধ্যে আমার খালামণির শাশুড়ি এসে থাকতো, কিন্তু উনি 2 দিনের বেশি থাকতে পারতো না। গ্রামে থাকে মানুষ, তাই শহরে এসে তার দম বন্ধ হয়ে আসতো। ফ্ল্যাটের কোনো মানুষের সাথে আমাকে মিশতে দিত না। সব সময় আমাকে বলতো ঘরের মধ্যে থাকতে। রাতের খাবার খাওয়ার পরই কেন জানি প্রচুর ঘুম পেত। আমি রাত 10টার মধ্যে খাবার শেষ করে ফেলতাম। খাবার খাওয়ার পরপরই অনেক ঘুম ধরতো। আধা ঘন্টাও আমি ভালো মতো সজাগ থাকতে পারতাম না। নিজের রুমে যেয়ে গেট বেরিয়ে ঘুমিয়ে যেতাম। দরজা লাগানোর কোনো কারণ ছিল না, কারণ ঘরে তো সব আপন মানুষ। একদিন রাতে আমাকে খাবার দিয়ে আমার খালামণি আর তার স্বামী বাহিরে বাজারে যায়, রাতের বউ বাজারে বাজার করতে। তো ওই টাইমটাতে আমি আমার ডালের মধ্যে একটু মাছি পড়া দেখেছিলাম, তাই আমি আর সেই খাবারগুলো খাইনি। ভাতগুলো জানালা দিয়ে ফেলে দিয়েছিলাম। আর মাছি পড়ার কারণে খাবার খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছিল। আর পিছনে, আমাদের বাড়ির পিছনে পুকুর থাকার কারণে, মানে বিল থাকার কারণে সবগুলো খাবার পানিতে পড়ে গেছে। খালামণি হয়তো মনে করেছে আমি খাবার খেয়ে ফেলছি। রুমে যেয়ে যথারীতি শুয়ে পড়ি। ওই দিন আর আমার ঘুমে চোখ ভেঙে আসছিল না। কিছুক্ষণ শুয়েছিলাম। তার কিছুক্ষণ পরই আমার শরীরে একটা হাত অনুভব করি। আমার পাশে কেউ এসে শোয়ার পর আমাকে জড়িয়ে ধরে আমাকে বিভিন্ন স্থানে স্পর্শ করতে শুরু করে। হঠাৎ করে চোখ খুলে দেখি আমার পাশে আমার খালামণির হাজবেন্ড। আমি চিৎকার দেওয়ার আগেই আমার মুখ চেপে ধরে। তারপরে আমি হাত পা ছোড়াছুড়ি করি। ওনার পেটে একটা লাঠি দিয়ে দৌড় দিয়ে আমি আমার খালামণির রুমে চলে যাই। খালাকে যখন কান্না করে সবকিছু বলতে নিলাম, তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। এমন একটা ভাব ছিল যে সে আগে থেকেই জানে যে এগুলো আমার সাথে হবে বা হচ্ছে। খালার কাছে বিচার দেওয়ার পর সে আমাকে বলল, চুপচাপ যেয়ে রুমে শুয়ে পড়, আর কোনো কথা বলিস না। আমি তাকে এতবার বললাম যে ওই রুমে তো ওই লোকটা আছে, ওনাকে সরতে বলো, আমি কালকে বাসায় চলে যাব। তারপরে বললো যে উনি সরে গেছে, তুই যে তোর রুমে ঘুমা। কোনো কথাই আর বললো না। আমাকে কিছু জিজ্ঞাসা করলো না কখন কি হয়েছে বা তোর শরীরে কোথাও টাচ করেছে কিনা, কোনো কিছু না। আমাকে শুধু বললো যে রুমে যেয়ে শুয়ে পড়। আমি আস্তে ধীরে ওই ঘরটায় যাই। যেয়ে দেখি ঘরে কেউ নেই। সঙ্গে সঙ্গে ঘরের দরজা লক করে ফেলি। তারপর হাউ মাউ করে চিৎকার করে কান্না করি। মা বাবা সবাইকে রেখে একটা বিশ্বস্ত স্থানে এসেছিলাম থাকতে। ওই যে কথায় আছে না, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন আর কিছু করার থাকে না।
আমার বেলায় এটাই হয়েছিল। চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল আমার বাবা মা। সেদিন সারা রাত কান্না করার কারণে পরের দিন সকালবেলা আমার চোখ, নাক, মুখ সব ফুলেছিল। ঘুম থেকে উঠে দরজা খুলতে খুব ভয় পাচ্ছিলাম যে আমার সাথে এই বুঝে আবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যায়। সাহস করে দরজা খুলি। দরজা খুলে দেখি আমার খালামণি তার স্বামীকে জুতো মুছে দিচ্ছে। সে জুতো পরে সে অফিসে যাবে। গেল সে অফিসে। আমি বসে রইলাম আমার রুমে। আমার খালামণি আমার রুমে আসলো। এসে বলল, কাল রাতে যা হয়েছে না হয়েছে কোনো কিছু যেন তোর মুখ দিয়ে না বের হয়। আমি বললাম আমি চলে যাব, আমি এখানে থাকবো না, কারণ তার সাথে কথা বলার রুচিটাই আমার নষ্ট হয়ে গেছিল। যে কিনা আমার মায়ের বোন, মায়ের পরের স্থানটা তার ছিল, সে আমার জীবনে এত বড় ক্ষতি করে ফেললো। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, আসল কাহিনী জানার পর তো আমার মাথা ঘুরিয়ে গেছে। সেদিন সারাদিন আমি কোনো খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া না করার কারণে রাতের দিকে মাথা ঘুরিয়ে পড়ে যাই। তারপর বাসায় একটা ফার্মেসির কম্পাউন্ডারকে আনা হয়। সেই লোক আমার প্রেশার মেপে আমাকে জানায় আমি নাকি গর্ভবতী। ওই লোক চলে যাওয়ার পর আমি আরো জোরে জোরে চিৎকার করে কান্না করি আর বলি আমাকে বের হতে দেন, আমাকে বাসা থেকে বের হতে দেন, আমি চলে যাব। আমার খালা দেয় না। আমি যখন অনেক বেশি চিল্লাচিল্লি করছিলাম তখন আমার খালা আমার গালে 2টা চটকনা দেয়, বলে তোকে এইভাবেই থাকতে হবে, আর এটা হচ্ছে তোর বাবার শাস্তি। বাপের শাস্তি মেয়ে পাবে, এটাই তো স্বাভাবিক। তোর বাবা আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমার শরীর ভোগ করেছিল, আর এই যে তোর খালু, একে কেন বিয়ে করেছি জানিস? একে বিয়েই করেছি ভালোবেসে শুধুমাত্র তোকে নষ্ট করার জন্য। এই কথাগুলো যখন আমার খালা আমাকে বলছিল আমার মনে হচ্ছিল যে আমার দুনিয়াটা ঘুরছে। তারপর থেকে আমাকে গেট বন্দি করে রাখা হয়। এভাবে করে আমাকে 3 মাস রাখা হয়। 3 মাস আমি খাবার খাই তো খাই না, পাগলের মতো জীবন হয়ে গেছিল। খুব ক্ষুধা লাগতো। আমার রুমে অ্যাটাচ বাথরুম ছিল, তাই সবসময় আমাকে দরজা বন্ধ করে রাখতো, দরজা খুলতো না। খুব অবাক লাগতো, আমার মা বাবাকে একটাবারও আমাকে ফোন দিয়ে খোঁজ নেয় না, বা আমাকে খোঁজার তাদের প্রয়োজন নেই, কিংবা তাদের মেয়ে আছে কি নেই এই জিনিসটাও জানার দরকার নেই। আমার প্রেগনেন্সির যখন 4 মাস চলে তখন আমার প্রচুর জ্বর আসে শরীরে, আর জ্বর আসার কারণে আমি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে থাকি 2-3 ঘন্টা। আমার খালা আমাকে খাবার দিতে এসে দেখে যে আমি জ্বরে বিছানায় পড়ে রয়েছি। সঙ্গে সঙ্গে যেয়ে ওই লোকটাকে বলে ডাক্তার আনতে, কিন্তু ওই কম্পাউন্ডারটা কোনো কারণে গ্রামের বাড়িতে ছিল। তারপর আমাকে ধরে ধরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা তাকে বলে যে আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমাকে আলো বাতাসে রাখতে হবে। আমার খালাকেও অনেক কিছু বলে, এত ছোট বয়সে কিভাবে সে গর্ভবতী হলো। তারপর আমার খালা বলে আমি নাকি প্রেম করে ছেলের সাথে পালিয়ে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। ওই মুহূর্তে আমি অনেক চেষ্টা করছিলাম নার্সটাকে কিছু বলতে, কিন্তু পারছিলাম না। তারপর হসপিটাল থেকে যখন বের হয় আমার খালামণি আর তার জামাই, আমি ওই রাস্তায় যখন তারা রিক্সা করছিল ওখান থেকে দৌড়ে পালিয়ে যাই। আমার সাথে তারা দৌড়াদৌড়ি আর করেনি। পালিয়ে কোনো রকমে গ্রামে ফেরত আসি মা বাবার কাছে। আসার পর মা আর বাবাকে সবকিছু খুলে বলি, অথচ তাদের মধ্যেও কোনো প্রতিক্রিয়া ছিল না। মায়া নামের একটি মেয়ের জীবনের গল্প করে শোনাচ্ছি। এই স্টোরিটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এটার প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম। দ্বিতীয় পর্ব শোনার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকতে হবে, এবং স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।